প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ সুমন রাহা। আজ তোমাদের হিসাব বিজ্ঞান প্রথম পত্র এর অষ্টম অধ্যায় দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ এর সৃজনশীল অঙ্ক করব। আমরা গত যে ক্লাসটা নিয়েছিলাম এই অষ্টম অধ্যায় থেকে, সেই অষ্টম অধ্যায়ে আমরা আলোচনা করেছিলাম যে এই অধ্যায় থেকে কতে কেমন টাইপের প্রশ্ন দিবে, খতে কেমন টাইপের প্রশ্ন দিবে, গতে কেমন টাইপের প্রশ্ন দিবে এবং কয়ের প্রশ্নগালা কিভাবে করতে হবে, ক্ষয়ের প্রশ্নগালা কিভাবে করতে হবে, গয়ের প্রশ্নগালা কিভাবে করতে হবে। আমরা যাবতীয় আলোচনা এই অষ্টম অধ্যায়ের প্রাথমিক যে আলোচনাটা সেইখানে আমরা করেছি। আজকে আমরা অঙ্ক করতে যাব। তো অঙ্ক করার আগে তোমরা যারা এই অষ্টম অধ্যায়ের প্রথম যে ক্লাসটা দেখোনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা দেখে নিবা। যদি প্রথম ক্লাসটা না দেখো তাহলে অঙ্কটা বুঝতে একটু কষ্ট হবে, তোমাদের পারবা কিন্তু একটু কষ্ট, সময় লাগবে। কিন্তু যারা প্রথম ক্লাসটা করার পরে অঙ্কের ক্লাসটা করবে তাদের কাছে অঙ্ক একদম সোজা হয়ে যাবে। তো আমার এই অধ্যায়ের প্রথম ক্লাসটার ভিডিও দেওয়া আছে প্রায় 1 ঘন্টা 16 মিনিটের মতো। তো তোমরা একটু কষ্ট করে ওই ক্লাসটা একটু দেখে নিবা, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সৃজনশীল অঙ্ক করাটা অনেক সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সুবিধার জন্য আমি আগে থেকে বোর্ডে একটা অঙ্ক তুলে রেখেছি, কারণ অঙ্ক না দেখে যদি অঙ্ক করানো হয় তাহলে অঙ্কটা বুঝতে একটু কষ্ট হয়, আর অঙ্কটা দেখে যদি করানো হয় তাহলে অঙ্কটা অনেক সোজা হয়। তো দেখো, আমি বোর্ডে যে একটা অঙ্ক তুলেছি, এখন আমি অঙ্কটা করছি। লেখা আছে বাবুল এন্ড কম 2016 সালে জানুয়ারির 1 তারিখে 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন ক্রয় করে। উক্ত মেশিন বসানো খরচ হয় 1 লক্ষ টাকা, আয়ুষ্কাল ধরা হয় 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা। 31শে ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। করণীয় ক, বার্ষিক অবচয়ের পরিমাণ কত? খ, 2016 ও 17 সালে জাবেদা দাও। ব্যাখ্যা ব্যতীত, মানে ব্যাখ্যার প্রয়োজন নাই। গ, অবচয় খরচ হিসাব এবং পুঞ্জীভূত অবচয় হিসাব প্রস্তুত করো। এ হলো 3টা জিনিস, ক, খ, গ। আমরা জানি কয়ের নম্বর হচ্ছে 2, ক্ষয়ের হলো 4 আর গয়ের হচ্ছে 4, টোটাল হলো 10। সৃজনশীল যে একটা অঙ্ক দিবে সেই সৃজনশীলের অঙ্কে পুরোটাই কিন্তু আমাদের হচ্ছে অঙ্ক, ক, খ, গ। এখানে কিন্তু কোনো থিওরি থাকবে না। আমাদের সৃজনশীল অঙ্কটা কিন্তু অনেক সোজা। আমরা গত ক্লাসে বলেছিলাম যে এখানে কবে প্রশ্ন করেছে বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা। আমরা বলেছিলাম অবচয় অঙ্ক যদি দেয় তাহলে 2টা নিয়মের অঙ্ক দেয়। একটা অঙ্ক দেয় সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি, একই কথা। আর একটা দেয় ক্রমহ্রাসমান জের পদ্ধতি। তো তোমাদেরকে অঙ্কতে অবশ্যই উল্লেখ করে বলবে যে তোমরা কোন নিয়মে অঙ্ক করবা। সরলরৈখিক
অর্থাৎ স্থির কিস্তি পদ্ধতি না আরেকটা নিয়ম ক্রমহ্রাসমান জের পদ্ধতি। আমরা অঙ্কটা যখন এখানে করলাম, পরে দেখছি এই জায়গাতে বলে দিয়েছে স্থির কিস্তি পদ্ধতি, তার মানে তোমাকে অঙ্কটা করতে হবে স্থির কিস্তি পদ্ধতিতে। আমি প্রথম থেকে আরেকবার প্রশ্নটা করছি তোমাদের বোঝার সুবিধার্থে। বাবুল এন্ড কম 2016 সালে 1 জানুয়ারি মানে জানুয়ারি মাসের 1 তারিখে 9 লক্ষ টাকা মূল্যের একটি মেশিন কিনে। তার মানে মেশিনটা যখন বাবুল এন্ড কম কিনে, তো মেশিনটার দাম ছিল কত টাকা? 9 লক্ষ টাকা। মেশিনটা কেনার পরে উক্ত মেশিন বসানো খরচ, এই যে বসানো খরচ হচ্ছে 1 লক্ষ টাকা। তাহলে মেশিনটা কিনেছে 9 লাখ টাকা দিয়ে, এবং মেশিনটা বলছে বসাতে গেলে তার খরচ হবে আরো 1 লক্ষ টাকা। আয়ুষ্কাল ধরা হয় 10 বছর। তাহলে আয়ুষ্কালটা ধরা হয়েছে কত বছর? অর্থাৎ 10 বছর। যে মেশিনটা কিনা হয়েছে সেই মেশিনটা নাকি 10 বছর টেকসই হবে, এবং ভগ্নাবশেষ মূল্য ধরা হয় 50,000 টাকা। তাহলে অর্থাৎ কি দাঁড়ালো? তুমি কোনো এক প্রতিষ্ঠান থেকে যখন মেশিনটা কিনছো, তো মেশিনটার দাম নিয়েছে 9 লাখ টাকা, মেশিনটার পেছনে খরচ হয়েছে 1 লক্ষ টাকা, টোটাল হচ্ছে 10 লক্ষ টাকা। যার কাছ থেকে কিনেছো সে বলেছে আপনি মেশিনটা নিঃসন্দেহে ব্যবহার করেন, আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন। 10 বছর পরে আপনি যদি বিক্রি করতে চান, অর্থাৎ ভগ্নাবশেষ মূল্য মানে 10 বছর ব্যবহার করার পরে যদি বিক্রি করতে চান, তাহলে আপনি 50,000 টাকা দাম পাবেন। এটাকে বলা হচ্ছে ভগ্নাবশেষ মূল্য। যে 10 বছর ব্যবহার করার পরে যদি আমি মেশিনটা বিক্রি করি, তাহলে আমি পাবো 50,000 টাকা। এটাই হলো ভগ্নাবশেষ মূল্য। 31শে ডিসেম্বর তারিখে হিসাব বছর শেষ হয়। আমরা এই অধ্যায়ে যখন অঙ্ক করব, এই অঙ্কের হিসাবটা সব সময় শেষ হবে 31শে ডিসেম্বর। স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। আমি বলেছি এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে আমাকে অবচয় বের করতে হয়। তো এই অবচয়টা যখন আমরা বের করব, অর্থাৎ অঙ্কটা যখন আমি করব, তখন অঙ্কটা আমি কোন নিয়মের করব? এখন হচ্ছে আমার প্রশ্ন, যে অঙ্কটা কি আমি সরলরৈখিক অর্থাৎ স্থির কিস্তি পদ্ধতিতে করব না ক্রমহ্রাসমান জের পদ্ধতিতে করব? তো এরা বলে দিয়েছে স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় ধার্য করা হয়। এখন হলো ক, বার্ষিক অবচয়ের পরিমাণ কত টাকা? তো দেখো আমি এখন তোমাদের বের করব ক, বার্ষিক অবচয়। আমি প্রথম ক্লাসে সুন্দরভাবে বলেছি যে অবচয় যদি বের করতে হয় সেটা সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতিতে, তাহলে অবচয় বের করার নিয়ম হলো সম্পত্তির সাথে, তুমি যে সম্পত্তিটা ক্রয় করছো সেই সম্পত্তির সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করতে হবে, বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য, আর ভাগ করতে হবে আয়ুষ্কাল। তাহলে এই অঙ্কটা সম্পত্তির নাম আছে কি? মেশিন। তো এর সাথে কি করতে হবে? যত রকমের খরচ, এই অঙ্কতে কিন্তু আমি খরচ করেছি একটা, বসানো খরচ। তাহলে এ হলো বসানো খরচ। তারপর আমরা বলেছি এখান থেকে কি বাদ দিতে হবে? বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য। আর এটাকে কি করতে হবে? আয়ুষ্কাল, আয়ুষ্কাল দ্বারা ভাগ করতে হবে।
কারণ আমরা বলেছি সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে অবচয় বের করতে গেলে সম্পত্তির সাথে খরচগুলোকে যোগ বাদ দিতে হবে ভগ্নাবশেষ মূল্য ভাগ করতে হবে আয়ুষ্কাল। তাহলে একটু খেয়াল করো, তাহলে এই অঙ্কটায় মেশিনের দাম আছে কত 9 লাখ, বসানো খরচ আছে কত 1 লক্ষ, ভগ্নাবশেষ মূল্য আছে কত 50,000, আর ভাগ হলো আয়ুষ্কাল অর্থাৎ বছর, কত বছর টেকসই করবে 10 বছর। তাহলে এখন আমরা যদি যাই এই 9 লাখের সাথে 1 লাখ যোগ করলে হবে 10 লাখ, 10 লক্ষ থেকে 50,000 বাদ দিয়ে দিলে কত আসছে 9 লক্ষ 50,000, ভাগ হলো হচ্ছে কত 10। এবার এইটার সাথে এটা যদি তুমি ভাগ করো তাহলে আমাদের টাকা আসছে 95,000 টাকা। অর্থাৎ আমরা বার্ষিক অবচয়, এখানে অবচয় পেয়ে গেলাম কত হাজার টাকা 95,000 টাকা। অর্থাৎ আমাদের কয়ের অ্যান্সার হয়ে গেল যে বার্ষিক অবচয়ের পরিমাণ কত। তাহলে আমরা সুন্দরভাবে বুঝতে পারছি স্থির কিস্তি পদ্ধতি বলো অথবা ক্রমহ্রাসমান যে পদ্ধতি বলুক, যে পদ্ধতি বলুক না কেন, আমরা যখন অবচয় বের করব, অবচয় বের করার নিয়ম হচ্ছে সম্পত্তির সাথে খরচগুলোকে যোগ করব, বাদ দিব ভগ্নাবশেষ মূল্য, ভাগ দিব আয়ুষ্কাল। এখন অনেকে তোমরা বলতে পারো যে আমি তো খরচগুলো চিনি না, তাহলে তুমি দেখবা যে কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য আছে কিনা। যদি কোশ্চেনে ভগ্নাবশেষ মূল্য থাকে, ভগ্নাবশেষ মূল্য বাদে যতগুলা নাম থাকবে সবগুলা তুমি সম্পত্তির সাথে কি করবা যোগ করে দিবা, দিয়ে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দিবা আর ভাগ দিবা কি আয়ুষ্কাল। তাহলে আমরা পেয়ে গেলাম অবচয়। তাহলে আমাদের কয়েক কাজ শেষ, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবার হলো খ, 2016 ও 2017 সালের জাবেদা দাও ব্যাখ্যার প্রয়োজন নাই। আমরা প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম সেইখানে কিন্তু আমরা আলোচনা করেছি যে জাবেদা কিভাবে করতে হয়। আমরা বলেছিলাম এই অধ্যায়ের জাবেদা অনেক সোজা। এখানে একটা বছরের জন্য, যেমন 2016 সাল একটা বছর, 2017 সাল আরেকটা বছর, একটা বছরের জন্য 3টা জাবেদা দিতে হবে। আমি বলেছি একটু কষ্ট করে মুখস্থ করে নিবা। তাহলে একটা বছরের জন্য কয়টা জাবেদার কথা বলেছি 3টা। প্রথম জাবেদা বলেছিলাম সম্পত্তি কেনার জন্য, তো এখানে আমি যে সম্পত্তিটা কিনছি সেই সম্পত্তিটার নাম হচ্ছে কি মেশিন। তাহলে আমার জাবেদা হবে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। একটা হলো, তাহলে আর 2টা, তো সেই 2টা হলো অবচয়ের জন্য অবচয় হিসাব ডেবিট, পুঞ্জীভূত অবচয় হিসাব ক্রেডিট। আয় বিবরণ ডেবিট, অবচয় হিসাব হচ্ছে ক্রেডিট। তো এখন ওরা আমাকে জাবেদার কথা বলেছে, আমরা খ নম্বর অঙ্ক করছি। 2016 ও 17 সালের জাবেদা, 2016 ও 2017 সালের জাবেদা দেওয়া হলো। কি ব্যাখ্যা ব্যতীত দিতেও পারো, নাও দিতে পারো। খাতার এ মাথা থেকে আমরা শেষ মাথা পর্যন্ত দাগ টানব। আমরা জানি জাবেদার ঘর কয়টি 5টি। তাহলে খাতার এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানার পরে তোমাদের কাছে যে স্কেলটা থাকবে স্কেলটা তোমরা বসাও, যে এখানে এক স্কেল। এবার স্কেলটাকে শেষের দিকে বসাবা, এক স্কেল। আবার স্কেলটাকে বসাবা, এক স্কেল। এবার বসানো হচ্ছে হাফ স্কেল। তাহলে আমরা জানি জাবেদার ঘর হলো 5টা। তাহলে প্রথম ঘরের নাম হলো তারিখ, তারপরের ঘরের নাম হলো বিবরণ, তারপরের ঘরের নাম হলো খতিয়ান পৃষ্ঠা, তারপরের ঘরটা হলো ডেবিট আর
হচ্ছে ক্রেডিট। কেউ লেখে ডেবিট টাকা, কেউ লেখে ক্রেডিট টাকা। তা আমরা জাবেদার ঘরটা কেটে ফেললাম। তো তোমরা যখন অঙ্ক করবা তখন তোমরা অবশ্যই পেন্সিল দিয়ে ঘর কাটবা। পেন্সিল দিয়ে ঘর কাটলে ঘরটা তাড়াতাড়ি কাটা হয় এবং দেখতেও ভালো লাগে। তাহলে এখন আমরা যে ঘরটা কাটছি, তাহলে জাবেদার ঘর কাটা হয়ে গেল। এখন সর্বপ্রথম আমরা যাব তারিখের ঘর। যেহেতু ওরা আমাকে 2016 ও 17 সালের জাবেদা করতে বলেছে, তাহলে সর্বপ্রথম আগে যাব সাল। তাহলে সালে গিয়ে আমরা যে আগে লিখব 2016 সাল, তারপর লিখব মাসের নাম। এই অঙ্কটার মাসের নাম দেওয়া আছে কি? জানুয়ারি। তখন আমরা এখানে সংক্ষেপে লিখব জানুয়ারি কথাটা, যে এখানে লিখব 1 তারিখ। আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে জাবেদাতে 3টা জাবেদা দিতে হবে। তাহলে প্রথম জাবেদাটার নাম হলো, আমি এখানে মেশিন কিনেছি, তাহলে জাবেদা হলো মেশিন, হিসাব, ডেবিট, নগদান, হিসাব, ক্রেডিট। এ হলো একটা। তারপরে বলেছিলাম অপচয়, হিসাব, ডেবিট, পুঁজি ভূত, অপচয়, হিসাব হচ্ছে ক্রেডিট। তারপরে হচ্ছে আয়, বিবরণ, ডেবিট, অপচয়, হিসাব হচ্ছে ক্রেডিট। দেখো আমাদের 1 বছর হয়ে গেল। আমরা বলেছি 1 বছরে 3টা জাবেদা দিতে হবে, আমরা 1 বছরে 3টা জাবেদা দিয়ে দিলাম। তো তুমি প্রথম জাবেদাটা মেশিন, আমরা এখানে মেশিন কিনেছি তাই মেশিন লিখেছি। যদি মেশিন না কিনে তুমি যদি লিখতে যন্ত্রপাতি কিনেছো তাহলে লিখবা যন্ত্রপাতি। যদি তুমি আসবাবপত্র কিনো তাহলে লিখবা আসবাবপত্র। তাহলে আসবাবপত্র, আমি মেশিন কিনেছি, মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মেশিনটা কবে কিনেছি? 2016 সালে। কোন মাসে কিনেছি? জানুয়ারি মাসের 1 তারিখে। আমি যেদিন মেশিনটা কিনবো সেই দিন, সেই মাসের নাম এবং সেই তারিখটা কিন্তু আমি দিব। এখন আমি টাকা বসাতে যাব। তা আমি প্রথম ক্লাসে তোমাদেরকে বলেছিলাম জাবেদা দিলে, তো মেশিন কিনেছি কিন্তু আমি 9 লক্ষ টাকা দিই। তো আমি বললাম এখানে যখন আমি টাকাটা বসাবো অবশ্যই মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে যোগ করে তোমাকে বসাতে হবে। তাহলে আমার মেশিনের দাম হলো 9 লাখ টাকা, আর আমার এখানে বসানো খরচ হয়েছে কয় লক্ষ টাকা? 1 লক্ষ টাকা। তাহলে 9 আর 1 মিলে কয় লাখ টাকা হলো আমাদের? আমাদের হলো হচ্ছে এ হলো 10 লক্ষ টাকা। এ হলো 10 লক্ষ টাকা। তাহলে আমার হয়ে গেল। এবার তুমি যখন এইখানে অপচয়ের জন্য 2টা জাবেদা দিলা ফিক্স, তো মনে রাখবা এই অধ্যায়ের অপচয় হবে সব সময় ডিসেম্বরের 31 তারিখ। অপচয় হবে সব সময় ডিসেম্বরের 31 তারিখ। এখন আমি অপচয়ের ঘরে টাকা বসাবো। তো বলো তো আমরা কতে বার্ষিক অপচয় কত টাকা বের করেছি? 95,000 টাকা। তাহলে আমাদের এখানে বসবে হচ্ছে এ হলো 95,000, 95,000, 95,000, এ হলো 95,000 টাকা। আমার 2016 সাল অর্থাৎ 1 বছরের জাবেদা শেষ। কিন্তু আমি যে জাবেদাগুলো দিয়েছি এর নিচে কিন্তু ব্যাখ্যা দিতে হবে। এই অঙ্কটাই ওরা আমাকে ব্যাখ্যাটা দিতে মানা করেছে, তাই আমরা এই অঙ্কটায় ব্যাখ্যা দিব না। তো এখন বলেছে 2016 ও 17 সালের জাবেদা দাও। তাহলে 2016 সাল দিলাম। তাহলে এখন আমাদেরকে যেতে হবে কত? 2017 সাল। তাহলে দেখো 2017 সালে এখন আমরা যাচ্ছি 2017। আমি তোমাদেরকে বলেছি 1 বছরের জন্য কয়টা জাবেদা দিতে হবে?
তিনটা জাবেদা দিতে হবে। তাহলে এখন আমরা আরো এক বছর যাচ্ছি, তিনটা জাবেদা সেম একই, মেশিন, হিসাব, ডেবিট, নগদান, হিসাব, ক্রেডিট। একটা অবচয়, হিসাব, ডেবিট, পুঞ্জীভূত, অবচয়, হিসাব, ক্রেডিট। আয় বিবরণ, ডেবিট, অবচয়, হিসাব, ক্রেডিট। দেখো আমাদের 2 বছরের অবচয় কিন্তু হয়ে গেল। তাহলে আমরা বলেছি এই অধ্যায়ের অঙ্ক করতে গেলে জাবেদা 1 বছরের জন্য কয়টা জাবেদা দিতে হবে? 1 বছরের জন্য আমাদের জাবেদা দিতে হবে হচ্ছে 3টা করে। তাহলে এই যে 3টা, এখানেও দিলাম 3টা। এখন আমরা টাকা বসাতে যাব। তাহলে ডিসেম্বরের পরে, নতুন বছর পরে, ডিসেম্বরের পরে 2016 পরে 2017, তাহলে ডিসেম্বরের পরের মাসের নাম হয় কি? এ হলো জানুয়ারি। জানুয়ারির 1 তারিখ। এবার তোমরা আমাকে বলো, এখানে তো 2016 সালে সে মেশিন কিনেছে, কিন্তু 2017 সালে কি কোনো মেশিন কিনেছে? সে কিন্তু কোনো মেশিন কিনেনি। তো যেহেতু মেশিন কিনেনি, তাই আমরা এই জায়গাতে এইভাবে একটা টান দিয়ে দিব, অর্থাৎ হচ্ছে ফাঁকা। এবার আমরা অবচয়ে যাব। এখন অবচয়ের এখানে আমরা বলেছি কি লিখতে হবে? ডিসেম্বরের 31 তারিখ। তাহলে এখন অবচয় কত টাকা? এই যে বার্ষিক অবচয় আমরা বের করেছি কত? 95,000। তাহলে এখানে বসবে 95, 95, 95, এ হলো 95। আমরা যে অঙ্কটা করছি তার নাম হলো সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। প্রথম বছরে যে পরিমাণ অবচয় বের হবে, অঙ্কটা হলো 10 বছরের। তার মানে প্রতি বছর, এই হলো 10টা বছর, একই পরিমাণ অবচয় হবে। 95,000, 95,000, 95,000, 95,000, 95,000, 95, 95, 95, 95, 95। এই আগামী 10টা বছর একই পরিমাণ অবচয় হবে। আর প্রত্যেক বছর একই পরিমাণ অবচয়কেই বলা হয় সরলরৈখিক অথবা স্থির কিস্তি পদ্ধতি। প্রতি বছর যদি একই পরিমাণ অবচয় হয়, সেই প্রতি বছর একই পরিমাণ অবচয়কেই বলা হয় কি? সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তো দেখো আমরা মেশিন কিনিনি, তুমি মেশিনের জাবেদাটা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। তো এখন এটা গেল 2 বছর। যদি আমাকে ওরা বলতো 3 বছরের জাবেদা দাও, 3 বছর, তাহলে 2017 সালের পরে আমরা দিতাম কত? 2018 সাল। আর সেই 2018 সালে গিয়ে আমরা কিন্তু এই 3টাই জাবেদা দিতাম, এই 3টাই জাবেদা দিয়ে 2018 সাল জানুয়ারি মাসের 1 তারিখ মেশিনের এই জায়গাটা হবে ফাঁকা, মেশিনের এখানে কোনো টাকা বসবে না। আর অবচয়ের এখানে গিয়ে আমরা লিখব কত? 95, 95, 95, 95। এটাই হলো আমাদের স্থির বা সরলরৈখিক পদ্ধতিতে অবচয়। আমরা 2 বছরের জাবেদা করে ফেললাম। এখন আমরা চলে যাব হচ্ছে গ। তো গতে কি বলেছে? আরেকটি কথা তোমাদেরকে বলি, আমরা এখানে লিখেছি কিন্তু পুঞ্জীভূত অবচয়। মনে রাখবা, পুঞ্জীভূত অবচয়, একে আরেকটি নামে ডাকা হয় অবচয় সঞ্চিতি, আরেকটি নামে ডাকা হয় ক্রমযোজিত। তাহলে আমরা বললাম পুঞ্জীভূত অবচয়ের আরেকটি নাম হলো অবচয় সঞ্চিতি,
আরেকটি নাম হলো ক্রমযোজিত। আচ্ছা, এরপরে এখানে আমরা লিখেছি আয় বিবরণ। আয় বিবরণের আরেকটি নাম হলো আয় সারাংশ। অর্থাৎ তুমি চাইলে জাবেদার এখানে আয় বিবরণও লিখতে পারো, আয় সারাংশও লিখতে পারো। তোমার কাছে যেটা সুবিধা মনে হবে তুমি সেটাই লিখবা। অর্থাৎ আমি এখানে পুঞ্জীবিত অবচয় লিখেছি, তুমি যে পুঞ্জীবিত লিখবা না, তুমি পুঞ্জীবিত লিখতে পারো, অবচয় সঞ্চিতিও লিখতে পারো, ক্রমযোজিতও লিখতে পারো। আয় বিবরণের জায়গায় তুমি আয় সারাংশ কথাটাও লিখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা হয়তোবা জাবেদাটা তোমাদের ক্লিয়ার হয়েছে, জাবেদাটা কিভাবে করতে হবে তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাচ্ছি অবচয়, খরচ হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব। অর্থাৎ ওরা আমাকে খতিয়ান করতে বলেছে। এই অঙ্কতে কিন্তু সরাসরি লেখা থাকবে না যে খতিয়ান তৈরি করো, মানে অর্থাৎ এখানকার জাবেদার যদি কোনো নাম গতে বলে যে অবচয় হিসাব বা মেশিন হিসাব বা পুঞ্জীবিত অবচয় হিসাব, তার মানে গতে বললো অমুক হিসাব করো, তার মানে তুমি বুঝে ফেলবে তোমাকে ওরা খতিয়ান করতে বলেছি। তো এই অধ্যায় থেকে তিনটা খতিয়ান ওরা করতে দেয়, একটা দেয় মেশিনের, একটা দেয় অবচয়ের, একটা দেয় পুঞ্জীবিত অবচয়ের। তা আমাদের এখানে দুইটা দিয়েছে, একটা দিয়েছে অবচয় খরচ হিসাব আর একটা দিয়েছে পুঞ্জীবিত অবচয় হিসাব। আমরা এখন যেটাতে যাব, তাহলে আমরা এখন যে অবচয়টা করব সেটা হলো গ কি অবচয় খরচ হিসাব। আমরা গত ক্লাস অর্থাৎ প্রথম যে ক্লাসটা সেখানে বলেছিলাম খতিয়ান কিন্তু দুই প্রকার, একটা হলো টি ছক, একটা হলো চলমান জেড ছক। তো তোমাকে অঙ্ক টি ছকেও করতে দিতে পারে, চলমান জেড ছকেও করতে দিতে পারে। তো আমরা জানি টি ছকের ঘর কয়টি? 8টি। চলমান জেড ছকের ঘর কয়টি? 7টি। আমরা বলেছিলাম খতিয়ান কখনো বলে দিবে না কোন নিয়মে করতে হবে, তোমার কাছে যে নিয়মটা সোজা মনে হবে তুমি সেই নিয়মটাই করবা। আমরা জানি টি ছকের তুলনায় চলমান জেড ছকটা হচ্ছে সোজা বেশি, তাই আমরা চলমান জেড ছক করব। তো এখন আমরা ঘর কাটছি, খাতার এ মাথা থেকে শেষ মাথা পর্যন্ত দাগ টানবো। যে প্রথমে ঘর তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের ডেবিট ক্রেডিট, এ হলো আমাদের খতিয়ানের ঘর। তাহলে আমরা বললাম প্রথমটার নাম হলো কি তারিখ, তারপরেরটা কি বিবরণ, তারপরেরটা কি জাবেদা পৃষ্ঠা, তারপরেরটা কি ডেবিট, তারপরেরটা কি ক্রেডিট, তারপরেরটা কি এ হলো ব্যালেন্স, ব্যালেন্সের কি ডেবিট আর হচ্ছে ক্রেডিট। তাহলে আমরা খতিয়ানের ঘর কাটলাম। এখন প্রশ্ন হচ্ছে খতিয়ানটা আমি কয় বছরের করব? এখানে কিন্তু উল্লেখ করে বলে দেয়নি যে খতিয়ানটা তুমি 1 বছরের করবা, 2 বছরের করবা না 3 বছরের। যদি কোনো কিছু উল্লেখ করে বলে না দেয় তাহলে তোমরা মনে রাখবা জাবেদা কয় বছরের করা হয়েছে, জাবেদা যে কয় বছরের করা হবে তোমাকে খতিয়ানও ঠিক সেই কয় বছরেরই করতে হবে। তাহলে তুমি জাবেদা করেছো 2 বছরের, তাহলে তোমাকে খতিয়ানও করতে হবে 2 বছরের। এখন আমরা এখানে খতিয়ান যখন করতে যাব তখন প্রথমে সাল হলো 2016, এ হলো 2016 সাল। এখন আমি কার খতিয়ান করব? অবচয়ের। দেখো এখানে কি অবচয় আছে? নাই, একদম এখানে অবচয় আছে। তাহলে এটা কি ডিসেম্বর মাসের 31,
তখন লিখবো এখানে ডিসেম্বর মাসের 31 তারিখ। অবচয় হিসাব কি হয়েছে? ডেবিট। তখন এই যে ডেবিটের ঘরে গিয়ে আমরা লিখবো 95,000 টাকা। তা আমরা বলেছি এখানে যখন আমরা অবচয় করব তখন অবচয়টাকে ঢেকে দিব, ঢেকে দিলে কি দেখা যাচ্ছে? পুঞ্জীভূত অবচয়। তখন আমাদেরকে এখানে উল্টা কথা লিখতে হবে, এ হলো পুঞ্জীভূত, এ হলো অবচয় হিসাব। তাহলে আমাদের অবচয় কেবল একটা হলো। আমরা বলেছি এক বছরে জাবেদা হলো 3টা, এই 3টা জাবেদার মধ্যে খুঁজে দেখব অবচয় আছে কিনা। তো দেখছি যে এখানে অবচয় নাই, এখানে অবচয় আছে। তাহলে অবচয় হিসাব কি হয়েছে? ডেবিট হয়েছে। তাহলে অবচয় হিসাব হচ্ছে ডেবিট। তাহলে ডেবিটের ঘরে টাকা বসালাম, এখানে লিখব বিবরণে উল্টা কথা, অর্থাৎ অবচয়ের বিপরীত হলো পুঞ্জীভূত অবচয়। এবার আমরা এখানে এসে খুঁজে দেখব এখানে এই জায়গাতে অবচয় আছে কিনা। তো দেখছি এখানে আমাদের অবচয় আছে। অবচয় হিসাব কি হয়েছে? অবচয় হিসাব হয়েছে ক্রেডিট। তখন এই ক্রেডিটের ঘরে গিয়ে লিখলাম আমরা 95,000 টাকা। তাহলে এখানে আমাদের উল্টা কথা লিখতে হবে। তাহলে অবচয়টাকে ঢেকে দিলে কি দেখা যাচ্ছে? আয় বিবরণ। তাহলে আমরা এখানে লিখব আয় বিবরণ হিসাব। তাহলে আমাদের সাল কত? ওই ডিসেম্বরের 31 মাসের নাম। তাহলে আমাদের 2016 সালের অবচয় হয়ে গেল। মজাদার বিষয় হলো যে এই অধ্যায়ে যখন তোমরা অবচয় করবা, এক বছরে দুটো অবচয় হবে। একটা অবচয় হবে ডেবিট আর আরেকটা অবচয় হবে হচ্ছে ক্রেডিট। তা আমরা যখন এটাকে বসিয়ে ফেললাম, এখন এই টাকাটা যদি আমরা ব্যালেন্সের ঘরে পাঠাতে না পারি, আমাকে ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। তো ব্যালেন্সের ঘরে যদি পাঠাতে না পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না, আমাদেরকে ব্যালেন্সের ঘরে টাকা পাঠাতে হবে। তাহলে প্রথমে ছিল 95,000 টাকা ডেবিট। দেখো তো এখানে কি কোনো কিছু আছে? আমাদের কিন্তু এখানে কোনো কিছু নাই। তাই প্রথমে ডেবিট ছিল 95,000 টাকা। তাহলে এই 95,000 টাকা আমরা কার ঘরে বসালাম? ডেবিটের ঘরে বসালাম। তাহলে 95,000 টাকা ছিল ডেবিট, আমরা ডেবিটের ঘরে গিয়ে বসালাম। এরপরে আছে কি? 95,000 টাকা হলো ক্রেডিট। তাহলে এই 95,000 টাকা আমরা ক্রেডিটের ঘরে বসাতে যাব। কিন্তু ক্রেডিটের ঘরে বসাতে গেলে দেখছি আগে থেকে ডেবিটে একজন ব্যক্তি আছে, তাহলে এর সাথে একে এখন যোগ বিয়োগ করতে হবে। তো তোমরা বলবা প্রথমেরটা কেন যোগ বিয়োগ করলেন না? বাবা প্রথমেরটা তো এখানে কোনো কিছু ছিল না, প্রথমেরটা তো এখানে ফাঁকা ছিল। তাহলে আমি কার সাথে যোগ বিয়োগ করব? তো প্রথমে ছিল 95,000 টাকা, তাই এই 95,000 টাকাটা আমরা ডেবিটের টাকা ডেবিটের ঘরে গিয়ে বসিয়ে দিলাম। এবার এই 95,000 টাকাকে যখন আমি ক্রেডিটের ঘরে বসাতে যাচ্ছি, দেখছি এখানে আগে থেকে একজন ব্যক্তি আছে, তাহলে এর সাথে একে এখন আমাকে যোগ বিয়োগ করতে হবে। তো যোগ বিয়োগ যদি করতে যাও, ডেবিট মানে হলো যোগ আর ক্রেডিট মানে হলো হচ্ছে বিয়োগ। তাহলে ডেবিট হলো 95,000 আর ক্রেডিট হলো 95,000। তাহলে ডেবিট থেকে ক্রেডিটের টাকা যদি তুমি বাদ দাও, অর্থাৎ তুমি ক্যালকুলেটরে দেখো ডেবিট মানে যোগ 95,000, ক্রেডিট মানে বিয়োগ 95,000, যে সমান সমান চাপ দাও, তাহলে তোমাদের আসবে 0। অর্থাৎ 2016 সালে অবচয় খরচ হিসাব বের হয়েছে আমাদের 0। এই অষ্টম অধ্যায়ে তুমি যত বেলা অবচয় খরচ হিসাব করবা, অবচয় খরচ হিসাব প্রত্যেকটা বছর 0 হবে। কারণ আমাদের জাবেদাতে দুইটা করে অবচয় আছে, একটা অবচয় আছে ডেবিট আর একটা অবচয় আছে হচ্ছে ক্রেডিট। এই কারণে এই অধ্যায়ে যতগুলো অঙ্ক করা হবে সবগুলো অঙ্কে অবচয় হবে আমাদের কি 0। এরপরে আমরা চলে যাই 2017 সাল। তাহলে 2017 সালে যদি এখন আমরা যাই, তাহলে 2017 সালে দেখো তো এখানে কি অবচয় আছে? এখানে কিন্তু আমাদের অবচয় নাই। তারপরে দেখো তো নিচে কি অবচয় আছে? আছে, এই যে অবচয় হিসাব ডেবিট। তখন আমরা এখানে লিখব ডিসেম্বরের 31
অবচয় হিসাব ডেবিট, এই যে ডেবিটের ঘরে ৯৫,০০০ টাকা, তাহলে এখানে উল্টা কথা লিখতে হবে। তাহলে অবচয়ের বিপরীত নাম কি? পুঞ্জীভূত অবচয়। এ হলো পুঞ্জীভূত, এ হলো অবচয় হিসাব। তাহলে আমরা লিখে ফেললাম, তাহলে পুঞ্জীভূত অবচয় হিসাব, তাহলে পুঞ্জীভূত অবচয় আমাদের লেখা হয়ে গেল। এরপরে আমরা পরেরটায় যাব, গিয়ে দেখছি এখানে অবচয় আছে কিনা, দেখছি আছে। অবচয় হিসাব কি হয়েছে? ক্রেডিট হয়েছে। তখন আমাকে ক্রেডিটের ঘরে টাকা বসাতে হবে ৯৫,০০০। তাহলে এখানে আমাদের কি লিখতে হবে? উল্টা কথা। তাহলে অবচয়ের বিপরীতে কি আছে? আয় বিবরণ। তাহলে এখানে আমরা লিখব আয় বিবরণ। এ হলো আয় বিবরণ, এ হলো ৩১। এখন তোমরা বলো, যদি আমি এই টাকাগুলো ব্যালেন্সের ঘরে না পাঠাই তাহলে অঙ্ক হবে? হবে না। ব্যালেন্সের ঘরে যদি টাকা না পাঠাই তাহলে কখনো অঙ্ক হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে যদি আমরা পাঠাতে যাই, তাহলে এখানে ৯৫,০০০ টাকা আছে ডেবিট, কিন্তু এখানে আমাদের টাকাটা হয়েছে জিরো। তাহলে আমরা এই ৯৫,০০০ টাকা যেটা আছে ডেবিটের টাকা, ডেবিটের ঘরে গিয়ে বসিয়ে দিলাম ৯৫,০০০ টাকা। এবার আমাদের ক্রেডিটে আছে ৯৫,০০০ টাকা, তাহলে এই ৯৫,০০০ টাকা ক্রেডিটের ঘরে বসাতে যাচ্ছি। তো ক্রেডিটের ঘরে বসাতে গিয়ে দেখছি ডেবিটে একজন ব্যক্তি আছে। তা আমরা বলেছি ডেবিটের সাথে ক্রেডিটকে কি করতে হবে? যোগ বিয়োগ করতে হবে। তাহলে আমরা জানি কি, ডেবিট মানে যোগ, ক্রেডিট মানে বিয়োগ। তাহলে ডেবিট ৯৫, ক্রেডিট ৯৫। ক্যালকুলেটরে সমান সমান চাপ দাও, তাহলে আমাদের অ্যানসারটা আসছে কি? জিরো। আমাদের এ হলো ২ বছরের আমাদের হয়ে গেল হচ্ছে কি? ২ বছরের হচ্ছে অবচয় খরচ হিসাব। তাহলে আমাদের অবচয়, তুমি ২ বছর কেন, তুমি যত বছরের অবচয় করো না কেন, প্রত্যেক বছরের অবচয় তোমার কি হবে? জিরো হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা বুঝতে পেরেছি যে আমাদের অবচয় হবে জিরো। এবার খেয়াল করে দেখো, এই চলমান জেড ছকে এই যে উপরে ব্যালেন্সের উপরে হিসাবে কোড নং, এই কথাটা অনেকে লিখে অনেকে লিখে না। তুমি হিসাবের কোড নং কথাটা দিতেও পারো, নাও দিতে পারো, দিলে দেখতে ভালো লাগে। তাহলে আমাদের এখানে হয়ে গেল কি? ২ বছরের অবচয়। কিন্তু ওরা তো আমাকে শুধু অবচয় করতে বলেনি, ওরা আমাকে কি বলেছে? পুঞ্জীভূত অবচয় হিসাব করতে। তাহলে এখন আমরা পুঞ্জীভূত অবচয় করব। তাহলে এখন আমরা পুঞ্জীভূত অবচয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এখানে এটা মিটিয়ে ফেললাম, যেহেতু আমার জায়গাটা কম, এই কারণে আমরা বারবার খতিয়ান করলে ঘরটা মিটিয়ে আমাদের করতে হবে। তাহলে আমরা জানি চলমান যে ছক, খতিয়ানের ঘর হচ্ছে 7টি। জাবেদা, তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের ডেবিট ক্রেডিট। তাহলে এখানে যে আমাদের অবচয় খরচ হিসাব আছে, আমরা এখানে লিখে ফেললাম পুঞ্জীভূত অবচয় হিসাব। তাহলে এখন আমরা পুঞ্জীভূত অবচয় হিসাব করতে যাচ্ছি। ঠিক আমাদের সর্বপ্রথম যেটা লিখতে হবে, সেটা কি লিখতে হবে? আমরা জানি যে আমাদেরকে লিখতে হবে সাল। আমরা পুঞ্জীভূত অবচয় কয় বছরের করব? যেহেতু আমাদের এই অঙ্কতে পুঞ্জীভূত অবচয় দেওয়া আছে, জাবেদা দেওয়া আছে হচ্ছে আমাদের ২ বছরের। তো ২ বছরের যদি জাবেদা দেওয়া থাকে, তাহলে আমাদের নিয়ম হচ্ছে আমাদেরকে খতিয়ান করতে হবে ২ বছরের। যখন কোশ্চেনে উল্লেখ করে বলে দিবে ১ বছরের করো, তখন ১ বছরের করব। যখন বলবে ২ বছরের করো, তখন আমরা ২ বছরের করব। কিন্তু কোশ্চেনে যখন কোনো কিছু বলে দিবে না, তখন আমরা জাবেদা দেখব কয় বছরের করেছি, আমরা খতিয়ানটা ঠিক সেই কয় বছরেরই করব। যেহেতু এখানে আমরা জাবেদা ২ বছরের করেছি, খতিয়ান ২ বছরের করতে হবে। পুঞ্জীভূত অবচয় এখন আমরা প্রথমে করতে গেলে লিখতে হবে আগে সাল। তাহলে এখানে সাল হলো ২০১৬ সাল। এখন আমি এখানে খুঁজে দেখব পুঞ্জীভূত অবচয় আছে কিনা। দেখছি এখানে পুঞ্জীভূত অবচয় নাই। তারপরে এখানে খুঁজে দেখব পুঞ্জীভূত অবচয় আছে কিনা। দেখছি এখানে আছে
পুঞ্জীবিত অপচয় হিসাব কি হয়ে আছে? ক্রেডিট। তাহলে পুঞ্জীবিত অপচয় কি? ডিসেম্বরের 31। তখন লিখে ফেললাম এখানে ডিসেম্বরের 31। পুঞ্জীবিত অপচয় কি? ক্রেডিট। তখন আমি ক্রেডিটের ঘরে লিখব 95,000 টাকা। তাহলে এখানে কি লিখতে হবে? তোমরা বলো তো, উল্টা কথা লিখতে হবে। উল্টা কথা কি? অপচয়। তাহলে লিখে ফেললাম এখানে আমরা অপচয় হিসাব। শেষ। এরপরে আমরা এখানে একটু দেখব এখানে পুঞ্জীবিত অপচয় আছে কিনা। দেখছি আমাদের পুঞ্জীবিত অপচয় নাই। মনে রাখবা, বছরে অপচয় হয় দুইটা, একটা হয় ডেবিট, একটা হয় ক্রেডিট। বছরে এক বছরে পুঞ্জীবিত অপচয় একটাই হবে, আর পুঞ্জীবিত অপচয় হবে হচ্ছে ক্রেডিট। তাহলে আমাদের 2016 সাল শেষ। কিন্তু আমরা বলেছি যে এই টাকাটা যদি ব্যালেন্সের ঘরে না পাঠাতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে যদি পাঠাতে যাই তাহলে টাকাটা কোথায় আছে? ক্রেডিটে। তাহলে আমাকে টাকাটা কোথায় পাঠাতে হবে? এর হচ্ছে ক্রেডিটে। তাহলে আমরা যে যোগ বিয়োগ করব, আগে থেকে কি কোনো টাকা ছিল ব্যালেন্সে? না। তাই নিয়ম হলো ক্রেডিটের টাকা ক্রেডিটের ঘরে পাঠাতে হবে। পাঠিয়ে দিলাম। এবার আমরা 2000 কত সাল যাব? 17 সাল। তাহলে এই হলো 2017 সাল। দেখো তো এখানে কি পুঞ্জীবিত অপচয় আছে? নাই। ডিসেম্বরের 31, দেখো তো এখানে কি পুঞ্জীবিত অপচয় আছে? আছে। পুঞ্জীবিত অপচয় কি হয়ে আছে? ক্রেডিট হয়ে আছে। তখন আমরা ক্রেডিটের ঘরে গিয়ে বসালাম 95,000 টাকা। তাহলে আমরা কি লিখবো এখানে? বিবরণের ঘরে। তাহলে আমাদের উল্টা কথা লিখতে হবে। তাহলে পুঞ্জীবিত অপচয়ের বিপরীত নাম কি আছে? অপচয়। তাহলে আমরা এখানে লিখবো অপচয় হিসাব, আর এখানে লিখবো ডিসেম্বরের 31। আমাদের 2 বছরের পুঞ্জীবিত অপচয় হয়ে গেল। এখন বলো, তাহলে এই টাকাটা এখন আমাকে এই 95,000 টাকা কি ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে না? কারণ ব্যালেন্সের ঘরে যদি আমরা পাঠাতে না পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হবে না। তো এই 95,000 টাকা ব্যালেন্সের ঘরে যখন আমি পাঠাতে যাচ্ছি, দেখছি এখানে আগে থেকে একজন ব্যক্তি বসে আছে। তাহলে এর সাথে একে এখন আমাকে মোকাবেলা করতে হবে, মানে যোগ বিয়োগ করতে হবে। তাহলে এখানে দেখছি ক্রেডিট, এটাও দেখছি কি? ক্রেডিট। অপচয় যখন করেছিলাম তখন একটা ছিল ডেবিট, একটা ছিল ক্রেডিট। ডেবিট থেকে ক্রেডিট আমরা বাদ দিয়েছি, কিন্তু এখানে এই 95,000 হলো ক্রেডিট, এই 95,000 হলো হচ্ছে ক্রেডিট। মনে রাখবা, ক্রেডিট ক্রেডিট হলে যোগ করতে হয়, আর ডেবিট ডেবিট হলে যোগ করতে হয়। ডেবিট ক্রেডিট অথবা ক্রেডিট আর ডেবিট হলে বিয়োগ করতে হয়। আমরা এখানে যেহেতু এটাও পেয়েছি ক্রেডিট, এটাও পেয়েছি ক্রেডিট, তাহলে আমরা কি করব? যোগ করব। তাহলে 95 আর 95 তোমরা যোগ করে দেখো কত আসছে। তাহলে আমাদের আসছে 1,90,000 টাকা। এখন তুমি বলবা টাকাটা আমি কেন ক্রেডিটে বসালাম, ডেবিটে কেন বসালাম না? তুমি তোমার ক্যালকুলেটরে যাও, ক্যালকুলেটরে গিয়ে লেখো ক্রেডিট মানে হলো বিয়োগ, বিয়োগ 95,000, আবার ক্রেডিট মানে বিয়োগ, বিয়োগ 95,000, যে সমান সমান চাপ দাও। দেখো ক্যালকুলেটরে আসছে বিয়োগ 1,90,000। যদি বিয়োগ চিহ্ন বের হয় তাহলে ক্রেডিটের ঘরে বসাবা, আর যদি যোগ চিহ্ন বের হয় তাহলে ডেবিটের ঘরে বসাবা। আমাদের 2 বছরের পুঞ্জীবিত অপচয় হয়ে গেল। অনেক সময় মনে রাখবা, জাবেদাতে বলতে পারে 2 বছরের জাবেদা করো, কিন্তু খতিয়ানের সময় বলতে পারে 3 বছরের খতিয়ান করো। তো 3 বছরের কথা যদি বলে, তা আমরা তো জানি যে প্রথম বছরেও যা, দ্বিতীয় বছরেও তা, তৃতীয় বছরেও কি একই পরিমাণ। তখন আমাদের লিখতে হবে 2018 সাল ডিসেম্বরের 31। এখানে লিখতে হবে অপচয়, আর টাকাটা বসাতে হবে 95,000 ক্রেডিটে। এই 95,000 এর সাথে এই 1,90,000 কে এখন আমাদের কি করতে হবে? যোগ। তাহলে এটাও হলো 1,90,000 ক্রেডিট, এখানকার 95 হলো হচ্ছে ক্রেডিট। তাহলে ক্রেডিট ক্রেডিট আমাদেরকে কি করা লাগবে? যোগ করতে হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা হয়তোবা খতিয়ান কিভাবে করতে হবে
পুঞ্জীভূত অবচয়, তারপরে তোমার হলো অবচয়ের খতিয়ান। তোমরা বুঝতে পারছো, মনে রাখবা এই অধ্যায়ের অবচয় হবে 0, আর পুঞ্জীভূত অবচয় কখনো 0 হবে না, কারণ পুঞ্জীভূত অবচয় বছরে একটা করে হবে, এই কারণে পুঞ্জীভূত অবচয় কখনো 0 হবে না। তাহলে আমরা অবচয় এবং পুঞ্জীভূত অবচয়টা তোমাদেরকে বুঝালাম। এখন তোমাদেরকে যেহেতু এখানে একটা অঙ্ক আছে এবং এই অঙ্ক থেকে অনেকগুলো আইটেমের জিনিস শেখানো যাবে, আমি অনেকগুলো আইটেম মানে কি কি পরীক্ষায় দেয় আমি এই একটা অঙ্ক থেকে তোমাদেরকে এখন আমি বুঝাবো। তোমরা খেয়াল করো, আমি এখানে যেটা লিখেছি পুঞ্জীভূত অবচয়। এখন যদি ওরা তোমাকে মেশিনের অবচয় করতে দিত, তখন আমি লিখলাম এখানে হলো মেশিন। আমি মেশিনের অবচয়টা তোমাদের এই অধ্যায়ের প্রথম যে ক্লাসটা প্রাথমিক আলোচনা সেখানে কিন্তু আমি বুঝাইছি। তো আমি এখন তোমাদেরকে মেশিনটা নিয়ে আলোচনা করব। যদি মেশিনের খতিয়ান করতে বলে তাহলে মেশিনের খতিয়ানটা আমরা কিভাবে করব, এটা হচ্ছে প্রশ্ন আমাদের। তা আমরা জানি চলমান জেড চক্র হলো কয়টা? 7টা। আমরা 7টা ঘর দিয়ে ফেলেছি। তারিখ, বিবরণ, জাবেদা পৃষ্ঠা, ডেবিট ক্রেডিট, ব্যালেন্সের ডেবিট ক্রেডিট। এখন আমি মেশিন করব। তাহলে আমরা বলেছি এক বছরে 3টা জাবেদা দিয়েছি, আরেক বছরে আমরা 3টা দিয়েছি। তাহলে 2016 সাল লিখে ফেললাম এখানে। এবার দেখো তো 2016 সাল এখানে কি মেশিন আছে কি নাই? দেখো তো, তোমরা দেখতে পাচ্ছ, দেখো এই যে মেশিন হিসাব কি ডেবিট হয়ে আছে, তার মানে মেশিন আছে। তাহলে মেশিনটা কি জানুয়ারি মাসের 1 তারিখ, তখন লিখলাম এখানে জানুয়ারি মাসের 1 তারিখ। মেশিন হিসাব কি হয়ে আছে? ডেবিট হয়ে আছে, তখন আমি এই যে ডেবিটের ঘরে গিয়ে লিখলাম 10 লক্ষ টাকা। তাহলে আমাকে বিবরণের ঘরে কি লিখতে হবে? তাহলে ডেবিটের বিপরীত, তাহলে ডেবিটের বিপরীতে আমাদের কি দেখা যাচ্ছে? তাহলে নগদান। তাহলে আমাকে এখানে লিখতে হবে কি? এটা হলো নগদান হিসাব। এবার দেখো তো এই পরেরটাই, এখানে কি মেশিন আছে? নাই। এখানে কি মেশিন আছে? নাই। তাহলে একটা বছরে 3টা জাবেদা, সেই 3টা জাবেদার ভিতরে মেশিন কিন্তু আমরা একবারই পাচ্ছি, শুধু প্রথমে। তাহলে আমার 2016 সাল শেষ, আমরা যে 10 লক্ষ টাকা পেয়েছি, এখন এই টাকাটাকে ব্যালেন্সের ঘরে পাঠাতে হবে। যদি আমরা ব্যালেন্সের ঘরে না পাঠাতে পারি আমাদের অঙ্ক কিন্তু হবে না। তাহলে ব্যালেন্সের ঘরে কার ঘরে পাঠাবো? দেখো তো ব্যালেন্সে কি আগে থেকে কি কোনো টাকা আছে? যদি আগে থেকে কোনো টাকা থাকতো তাহলে আমরা কিন্তু সেই টাকার সাথে এটাকে কি করতাম? আমরা যোগ বিয়োগ করতাম। যেহেতু আগে থেকে কোনো টাকা নাই, তাহলে নিয়ম কি? যে ডেবিট হলে ডেবিটের ঘরে টাকা বসবে, ক্রেডিট হলে ক্রেডিটের ঘরে। তাহলে যেহেতু 10 লাখ টাকা ডেবিটে আছে, তাই আমাদের এই 10 লক্ষ টাকা কার ঘরে গিয়ে বসলো? ডেবিটের ঘরে গিয়ে বসলো। তাহলে আমাদের 1 বছর শেষ। এখন যদি আমরা আরেক বছর করতে যাই, তাহলে 2017 সাল লিখে ফেললাম এখানে 2017 সাল। মাসের নাম লিখে ফেললাম কি? জানুয়ারি মাসের 1 তারিখ। দেখো তো এখানে মেশিন হিসাব দিয়েছি ডেবিট, নগদান হিসাব দিয়েছি ক্রেডিট, কিন্তু বলো তো এখানে কি কোনো টাকা আছে? কোনো টাকা নাই। যদি টাকা এখানে থাকতো তাহলে মনে রাখবো, তাহলে এখানে সে 50,000 টাকা আছে, তাহলে আমি এখানে কি লিখতাম? এখানে 50,000 টাকা লিখতাম ডেবিটের ঘরে। তাহলে এখানে আমি উল্টা কথা লিখতাম। তাহলে উল্টা কথা কি লিখতাম? নগদান হিসাব। এখন এই টাকাটাকে আমি ব্যালেন্সের ঘরে পাঠাতাম। তো দেখছি এটা হলো ডেবিট, আর আগে থেকে ব্যালেন্সে একজন ডেবিট আছে। তাহলে এটা হলো 10 লাখ টাকা, এটা হলো 50,000। তাহলে ডেবিটের সাথে ডেবিট আমরা কি করব? যোগ করব। তাহলে 10 লাখ আর 50,000 মিলে কত হলো? 10 লক্ষ। এ হলো 50,000 টাকা, আমরা ডেবিটের ঘরে বসাবো। কিন্তু প্রিয় শিক্ষার্থী যদি তোমরা বলো আমাদের কি এই 2017 সালে মেশিন কি আমি কোনো কিনেছি? কিনিনি, তাই হলো ফাঁকা। তাহলে যদি ফাঁকা যদি হয় তাহলে কিন্তু বাবা আমি এই জায়গাতে টাকা বসাতে পারবো না, কারণ আমি মেশিন কিনলে টাকা বসাবো, আর মেশিন না কিনলে আমার কি রাখতে হবে? ফাঁকা রাখতে হবে। আর যদি এখানে ফাঁকা হয় তাহলে এখানে তুমি নগদান কথাটা লিখতে পারবা না।
তাহলে তোমার কি লিখতে হবে এখানে? এখানে লিখতে হবে ব্যালেন্স। এটা হচ্ছে নিয়ম। মানে এখানে যদি ফাঁকা হয়, মানে টাকা যদি বসে, তাহলে উল্টা কথা নগদান। আর যদি টাকা না বসে, যদি ফাঁকা থাকে, তাহলে আমাকে লিখতে হবে এখানে ব্যালেন্স। তাহলে এবার নিয়ম হচ্ছে, যেহেতু এটা ফাঁকা আছে, তাহলে এখানে আমরা কি করব? তাহলে এখানকার নিয়ম হলো, এই যে 10 লক্ষ টাকা আছে, এই 10 লক্ষের সাথে ফাঁকা টাকা যোগ করব। তাহলে এটার সাথে এটা যোগ করলে কিন্তু 10 লাখ টাকাই হবে। এটা হলো 10 লাখ টাকা। এ হলো আমাদের কয় বছর? 2 বছর। এরা যদি আমাকে বলতো 3 বছরের মেশিন করো, 3 বছর, তাহলে আমরা এখানে যা লিখতাম আবার কত? 2018 জানুয়ারি মাসের 1 তারিখ। আমি তো 2018 সালে কোনো মেশিন কিনিনি, তাহলে ফাঁকা, তখন আমার এখানে লিখতে হবে ফাঁকা। আর আমরা বলি যে এখানে ফাঁকা হলে এখানে কি লিখতে হবে? লিখতে হবে ব্যালেন্স। তাহলে এটার সাথে এটা যোগ করলে আমাদের কত টাকা হবে? ওই 10 লক্ষ টাকায় হবে। আমাদের 3 বছরের মেশিনের খতিয়ান হয়ে গেল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা হয়তো বা বুঝতে পেরেছো যে অবচয় মনে রাখবা বছরে হবে দুইটা, একটা হবে ডেবিট, একটা হবে ক্রেডিট। তো অবচয় হয়ে যাবে 0। পুঞ্জীভূত অবচয় হবে বছরে একটা, আর পুঞ্জীভূত অবচয়ে টাকাটা বসবে ক্রেডিটে। আর মেশিন বছরে হবে একটা, মেশিনের টাকাটা হবে হচ্ছে ডেবিটে। মেশিন একটাও হতে পারে, দুইটাও হতে পারে। তো এই অঙ্কটাই আমরা মেশিন একবার কিনেছি, তাই একবার বসাইছি। তাহলে যে অঙ্কতে মেশিন 2 বার কিনা হবে, তাহলে 2 বার বসাতে হবে। আমরা মেশিন 2 বার কিনা এই টাইপের অঙ্ক পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ আমরা করাবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা একটু কষ্ট করে ধৈর্য ধরে একটু বোঝার চেষ্টা করো। আশা করছি ইনশাআল্লাহ তোমরা অঙ্ক করতে পারবা। এবার আমি এটা মিটিয়ে ফেললাম। এবার তোমরা একটু দিক খেয়াল করো। দেখো, আমি এই জায়গাতে লিখেছি জানুয়ারি মাসের 1 তারিখে সে 9 লক্ষ টাকা দিয়ে কি কিনেছে? 9 লক্ষ টাকা দিয়ে সে একটা মেশিন কিনেছে। আচ্ছা, জিনিসটা কি এমন হতে পারে না যে সে জানুয়ারি মাসে কিনেনি, সে কিনেছে জুলাই মাসের 1 তারিখে? তাহলে কি করব? তাহলে জুলাই মাসের 1 তারিখে যদি সে কিনে থাকে 9 লাখ টাকা দিয়ে মেশিন, তাহলে বুঝবা এখানে কি তুমি জানুয়ারি মাসের 1 তারিখ লিখতে পারবা? তাহলে তুমি জানুয়ারি মাসের 1 তারিখ লিখতে পারবা না। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে? জুলাই মাসের হলো 1 তারিখ। আমরা বলেছি জাবেদা করার সময় তুমি দেখবা কোন মাসে কত তারিখে তুমি সম্পত্তিটা কিনছো। তুমি যে মাসে কিনবা তোমাকে কিন্তু জাবেদা করার সময় সেই মাসটাই লিখতে হবে। অর্থাৎ জুলাই মাসের এই হলো 1 তারিখ। তাহলে মেশিন হিসাব ডেবিট, নগদান হিসাব হচ্ছে ক্রেডিট। এবার তুমি যখন এখানে বসিয়ে ফেললা মেশিন ডেবিট, নগদান ক্রেডিট 10 লাখ, ঠিক আছে? কারণ আমরা জানি সম্পত্তির সাথে খরচটাকে যোগ করে বসাতে হয়। এরপরে হলো অবচয়। আমরা জানি অবচয় হয় ডিসেম্বরের 31 তারিখ। তাহলে অবচয় হলো ডিসেম্বরের 31। অবচয়ের জন্য হলো 2টা জাবেদা বসিয়ে ফেললাম। কিন্তু তুমি যে এখানে 95,000 টাকা বসাইছো, তাহলে এই 95,000 টাকা তো 1 বছরে বাৎসরিক। কিভাবে? কারণ আমরা যখন অবচয় বের করলাম তখন আমরা কি করেছি বলতো? সম্পত্তি ছিল 9 লাখ, এর সাথে খরচ যোগ করলাম 1 লক্ষ, ভগ্নাবশেষ মূল্য বাদ দিলাম আমরা 50,000, আর ভাগ দিলাম আয়ুষ্কাল 10। এটার সাথে যোগ করে 10, 50 বাদ দিলে 9 লক্ষ 50, তাকে 10 দ্বারা ভাগ দিলাম, তাহলে আমাদের আসলে কত? 95,000 টাকা। এই 95,000 টাকা বাৎসরিক, অর্থাৎ 1 বছরে। কিন্তু তুমি বলো তুমি কিনেছো জুলাই মাসের 1 তারিখে আর তোমার অবচয় হয়েছে ডিসেম্বর, তাহলে বলো তো, তাহলে জুলাই থেকে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, তাহলে আমার কয় মাস হচ্ছে? 6 মাস। তাহলে তুমি তো বাবা এখানে লিখতে পারবা না 95,000 টাকা। তাহলে তোমাকে কি করতে হবে? এখানে 6 মাসে দিতে হবে।
তখন এটাকে ভাগ দিতে হবে 12 আর গুণ দিতে হবে হচ্ছে 6। ভাগ হচ্ছে 12 গুণ 6, ভাগ 12 গুণ 6, তাহলে তোমার টাকা আসবে 47,500 টাকা। তাহলে তুমি বলবা তাহলে আপনি 95,000 টাকা করলেন যে, এখানে কিন্তু লেখা আছে বাৎসরিক অবচয়ের পরিমাণ কত, তাহলে বাৎসরিক মানে হলো 1 বছর। কিন্তু আমি তোমাকে এখন যেটা বুঝালাম, যে আমি বুঝালাম যে বাৎসরিক এখানে বলেছে তাই বাৎসরিকটাই লিখলাম, কিন্তু যখন তুমি এখানে বসাতে যাবা এখানে তো তুমি আর 95 1 বছরের বসাতে পারবা না। কারণ তুমি বলেছো জুলাই মাসের 1 তারিখে মেশিন কিনেছো, তাহলে তোমার অপচয় হয়েছে ডিসেম্বরের 31, তাহলে জুলাই থেকে ডিসেম্বর কয় মাস হচ্ছে? 6 মাস। তাহলে তোমাকে এখানে 6 মাসের টাকা বসাতে হবে, অর্থাৎ 6 মাসে কত আসছে? 47,500 টাকা। এ হলো 47,500 টাকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি হয়তোবা তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমরা বুঝো, এখানে সে জুলাই মাসের 1 তারিখে কিনেছে আর অবচয় হয়েছে ডিসেম্বর, তাহলে জুলাই থেকে ডিসেম্বর হলো 6 মাস। এখানে আমাদের এখানে বোঝাতে হবে 6 মাস। কিন্তু কতে যদি বলতো অবচয়ের পরিমাণ কত, তাহলে কিন্তু আমাকে 6 মাসেরই বের করতে হতো। কতে বলেছে বাৎসরিক অবচয়ের পরিমাণ কত, আর আমরা 1 বছরের অবচয়টা বের করলাম। তাহলে আমাদের এখানে আমরা পেয়ে গেলাম, তাহলে প্রথম বছরের কাজ শেষ। এবার দ্বিতীয় বছরে এসে কিন্তু আমরা 3টা জাবেদা দিয়েছি। দেখো 3টা জাবেদা আমি কিনে নিতে কি হয়েছে এটা আমি বসাইছি। এবার বলো তো ডিসেম্বরের পরের মাসের নাম কি? তাহলে জানুয়ারি। আর আমার অবচয় হয়েছে কখন? ডিসেম্বর। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর কয় মাস হচ্ছে? 12 মাস। এইখানে আমাদের 95,000 টাকায় বসবে। এবার বলবা কেন? তুমি বুঝো, জুলাইয়ে কিনেছো, ডিসেম্বরে অবচয় হয়েছে, তাহলে 6 ডিসেম্বরের পরে হয়ে গেল কি? জানুয়ারি। তাহলে জানুয়ারি আর অবচয় হয় আমার কখন? ডিসেম্বরে। তাহলে জানুয়ারি থেকে ডিসেম্বর কয় মাস হচ্ছে? 12 মাস। তাহলে আমার অবচয় হবে কয় মাস এখানে? এ হলো হচ্ছে 12 মাস। অর্থাৎ প্রথমটার অবচয় হবে 6 মাসে আর পরেরটার অবচয় হবে হচ্ছে 1 বছরের। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা শিখে ফেললাম যে যখন বাৎসরিক বলবে তখন 1 বছরের অবচয় হবে, আর যখন মাস উল্লেখ থাকবে আমরা খেয়াল করব সে কোন মাসে কিনেছে, তখন থেকে ডিসেম্বর পর্যন্ত আমরা হিসাব করব। তাহলে আমাদের অবচয়টাও বের করে ফেললাম। আচ্ছা, এখন আমরা প্রথম যে ক্লাসটা ছিল সেই প্রথম ক্লাসে কিন্তু আমরা আরো বেশ কিছু জিনিস বলেছিলাম। মেশিনের অর্জন মূল্য কাকে বলে, মেশিনের অবচয়যোগ্য মূল্য কাকে বলে, তারপর হচ্ছে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার কিভাবে বের করতে হয়। তো ধরে নাও কতে প্রশ্ন করলো মেশিনের অর্জন মূল্য কত, আমরা তোমাকে বলেছি যে মেশিনের অর্জন মূল্য কিভাবে হয়? মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সব খরচগুলোকে কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে এ হলো মেশিন, মেশিনের দাম হলো 9 লাখ টাকা। এখানে খরচ হলো কি? বসানো খরচ হলো 1 লক্ষ টাকা, যোগ করলে হলো কত? 10 লক্ষ টাকা। এই এটাকে বলা হচ্ছে মেশিনের অর্জন মূল্য। অর্থাৎ যত গালা খরচ থাকবে, এখানে খরচ আমরা একটাই পেয়েছি, আরো অন্যান্য খরচ থাকতে পারে, পরিবহন খরচ থাকতে পারে, আমদানি শুল্ক থাকতে পারে, মানে তুমি চিন্তা কিভাবে কত রকমের খরচ আছে। কোশ্চেনে যদি ভগ্নাবশেষ মূল্য থাকে, ভগ্নাবশেষ মূল্যটা বাদে যত গালা থাকবে সব গালাকে তুমি যোগ করে দিবা, তাহলে তোমার হয়ে গেল মেশিনের অর্জন মূল্য। তাহলে আমরা মেশিনের অর্জন মূল্য শিখে নিলাম। এবার যদি প্রশ্ন করে মেশিনের অবচয়যোগ্য মূল্য, মেশিনের অবচয়যোগ্য এর হচ্ছে মূল্য।
তাহলে মেশিনের অবচয়যোগ্য মূল্য তুমি কিভাবে বের করবা? মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করবা আর তুমি বাদ দিবা ভগ্নাবশেষ মূল্য। তাহলে এখানে ভগ্নাবশেষ মূল্য কত আছে? 50,000। তাহলে 10 লাখ থেকে 50,000 টাকা বাদ দিয়ে দিলে কত আসছে? 9,50,000। এই এটাকে বলা হচ্ছে অবচয়যোগ্য মূল্য। অবচয়যোগ্য মূল্য, অবচয়যোগ্য বললে ভগ্নাবশেষ মূল্য বাদ দিবা। আর অবচয়যোগ্য যদি না বলে, যদি বলে মেশিনের অর্জন মূল্য, তাহলে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করে দিব মেশিনের সাথে, তাহলে আমরা অর্জন মূল্য পেয়ে গেলাম। আর অবচয়যোগ্য মূল্য বললে মেশিনের সাথে যত রকমের খরচ থাকবে সবগুলোকে যোগ করব আর ভগ্নাবশেষ মূল্যটাকে কি করব? বাদ দিয়ে দিব। তাহলে আমরা পেয়ে গেলাম মেশিনের অবচয়যোগ্য মূল্য। এবার আমরা চলে যাই, যদি এই অঙ্কটা আমাদেরকে প্রশ্ন করে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার নির্ণয় করো। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে আমরা অবচয়ের হারটা কিভাবে বের করব? তখন আমরা প্রথম ক্লাসে শিখিয়েছিলাম অবচয়ের হার দুই ভাবে বের করা হয়। একটা হলো কোশ্চেনে যে টাকা গালা আছে সেই টাকার মাধ্যমে, আর একটা হলো সূত্রের মাধ্যমে। তোমরা সূত্রের মাধ্যমে যাবা, কারণ সূত্রটা হচ্ছে সোজা বেশি। টাকার মাধ্যমে যদি যাও তাহলে তোমাদের কাছে কঠিন মনে হবে। তাহলে কি সূত্রটা? 1 ভাগ আয়ুষ্কাল গুণ হচ্ছে 100, এটা হচ্ছে সূত্র। তাহলে আমরা বললাম সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হারের সূত্র 1 ভাগ আয়ুষ্কাল গুণ হচ্ছে 100। এছাড়াও অন্যান্য সূত্র আছে, এই সূত্রটাই হলো সবথেকে সোজা। তাহলে হলো 1 ভাগ আয়ুষ্কাল। বলো তো এই অঙ্কতে আয়ুষ্কাল কত? এ হলো 10 গুণ হলো 100। এবার এটার সাথে এটা কাটাকাটি করলে 10 10 এ কত হবে? 100 মানে 10 10 কে এই হলো 10, এই হলো 10%। তাহলে সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের হার হলো কত পার্সেন্ট? 10%। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখলাম আজকে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয় বের করতে হয়, তারপরে কিভাবে জাবেদা করতে হয়, কিভাবে খতিয়ান করতে হয়, তারপরে শিখলাম অর্জন মূল্য কিভাবে বের করতে হয়, অবচয়যোগ্য মূল্য কিভাবে বের করতে হয়, সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতিতে কিভাবে অবচয়ের হারটা বের করতে হয়। তো তোমাদেরকে যে অঙ্কটা আমি শিখালাম, তোমরা এই অঙ্কটা দেখে তোমাদের কাছে যদি কোনো বোর্ড বই থাকে, যদি কোনো সাপ্লিমেন্ট থাকে, যেটাই থাকুক না কেন, সেখানে দেখবা এই টাইপের কোনো অঙ্কগুলো আছে সরলরৈখিক বা স্থির কিস্তি পদ্ধতি। তোমরা অবশ্যই এখন অঙ্কগুলো প্র্যাকটিস করবা, ইনশাআল্লাহ তোমরা অঙ্কগুলো করতে পারবা। এই সরলরৈখিক এবং স্থির কিস্তি পদ্ধতি আমি আরো বেশ কিছু ক্লাস নিব, কারণ ওইখানে আরো ক খ গয়ে আরো অনেক কিছু চাই। যেমন এখানে জাবেদা চেয়েছে 2 বছরের, অনেক সময় জাবেদা চাই অবচয় সংক্রান্ত জাবেদা দাও, তখন আমরা কিভাবে করব? তো এর পরবর্তী নেক্সট ক্লাসে আমরা সেগুলো নিয়ে আলোচনা করব। কারণ আমি তোমাদেরকে বলেছি এই অধ্যায়ের উপরে আমরা বেশ কিছু ক্লাস নেব। আমার সম্পূর্ণ ক্লাসগুলো তোমরা ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবা, ইনশাআল্লাহ এই অধ্যায়ে তোমাদের বিন্দু পরিমাণ সমস্যা থাকবে না। এই অধ্যায় থেকে এইচএসসি পরীক্ষা বলো, কলেজের পরীক্ষাগুলো বলো, যেখান থেকে কোশ্চেন করুক না কেন তোমরা সেগুলোর অ্যান্সার দিতে পারবা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।